ফারা প্রচণ্ড রেগে যায়। শুধুর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুধু দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারহা, তুমি থাপ্পড় খাবে? ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারার দিকে চেয়ে থাকে। ফারা একটু পরই সিগারেট ফেলে দেয়, রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো। কথাটা বলেই উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকে সারিয়ে দিতে হবে। ফারা হাত মোছড়ায় রেগে বলে। হাত ছাড়ো আমার। শুধু শব্দ করে হেসে ফেলে, মিটমিট হেসে বলে, চলো বিয়ে করি। ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারা রেগে বলে। তুমি একটা অসভ্য। হাত ছাড়বে আমার। শুধু অপর হাতে সিগারেটের টান দিয়ে পড়ে। ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোয়া আবারও ফারার মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিলে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবুও এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারার চোখের দিকে তাকালে মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারা কি বলবে বুঝলো না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এ অসভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে। জ্বলছে। ফারা কথার পিঠে প্রশ্ন করে। কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট এত তেজ পাও কই? ইরফান সেম কাজ করেছিল, কি জ্বালা আমাদের দুইজনেরই। আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না? ফারা মুখ বাঁকিয়ে বলে। সুন্দর না ছাই? শুধু হঠাৎই তার মুখ ফারার মুখের কাছে নিয়ে যায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। শুধু হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব ফারহা বেবি। ফারা মুখ কুচকালো, বিরক্ত হয়ে বলে। আমার হাত ছাড়ো। শুধু হাতের সিগারেটটা ফেলে দেয়। ফারার হাত থেকে ফোনটা নিলে ফারা চেঁচিয়ে ওঠে। আমার ফোন দিচ্ছ না কেন? দাও। শুধু শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ। আমাকে চেক করতে দাও। ফারা শুদ্ধর থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারার ফোন তার পকেটে রেখে হেসে বলে, হাক করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নেই। কথাটা বলে ফারার দিকে এগিয়ে গিয়ে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দু হাতে ঠেলে বলে। শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে। প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত করো। ফারা ঢোক গিরে বলে। আমার ফোন দাও। আগে থাপ্পড় দাও। ফারা বিরক্ত হয়ে বলে। উফ। ওহ তো। শুদ্ধ হেসে ফেলে। ফারার হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে। ভালোবাসি ভাড়া। ফারা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। শুদ্ধ হাসত। পকেট থেকে ফারার ফোন বের করে বলে। অশর্ট কি? ফারা চুপ করে আছে। শুদ্ধ ফারার নামটা ট্রাই করলো, হয় না। আরও কিছু ট্রাই করে, না পেরে বলল। খুলছে না, বলো। ফারা মাথা তুলে বলে। ভালোবাসো বললে যে? ভালোবাসলে মন পড়তে পারা যায়। তুমি না পারলে কেমন ভালোবাসলে? ফারার কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে। আমি বলছি ভালোবাসি না ফারহা। তোমার কানের ডক্টর দেখানো উচিত। কত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব? এক চোখ টিপ দিয়ে পরে। তোমার রুচি কিন্তু অনেক উচ্চমানের। ফারা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারার সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে। তারেকটা দেখো, গত সপ্তাহের সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারার চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যি সুন্দর ফারার থেকে। ফারা কিছুই বলল না। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারার হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে। বলেই যাতে দেখতে পারো তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারার দিকে বাড়িয়ে দিয়ে পড়ে। ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে। আজ রাত জাগছো কেন?
এমনিতেই অসুন্দর আরও জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি অথচ তুমি আমার আড়ালে কাঁদছো। এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি আসলে একটা ফালতু জঘন্য অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে। অযথাই ফারহা বেবি। ফারা ধূপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে, ফারহা আর 2 মিনিট আমার সামনে কাঁদা চাই না। ফারা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ক্যাচ ধরে ফেলে। ফারা রেগে বলে, তোমাকে তো আমি দেখে নেব শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে বলে, এ মা ছি ছি, আমাদের তো বাসর হয়নি ফারহা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে? ফারা রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে, দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা বোঝাবো এই ফারহা কি জিনিস। শুদ্ধ হাসত। ভালোই লাগে সবাইকে জ্বালাতে, অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে এই পিকটাই কত কষ্ট করে উঠিয়েছে। মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবল, ফারাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারা বসে আছে। সত্যি সত্যি যেন ফারাকে দেখতে পেল। তারপর একরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়রার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুধু দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। সিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথে আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করেই দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরে দরজা ছেড়ে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের দিকে দেখে অবাক হলো। এর অবস্থা কি করে হলো? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বোলায়। মায়রাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা, পাল্টা প্রশ্ন করল, তোর এই অবস্থা কেন? সাহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসল। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত ওঠানো দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসত। শুধু বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আশ করলাম আমি? সাহেল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল। হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখে যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত দুটো পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙুলগুলোর অবস্থাও খারাপ। বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই। শুদ্ধ সব শুনে কল রাখল। কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দু হাত বুকে আড়াহাড়ি ভাবে গুজে চোখ বুঝে বিরক্তি কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলে। ইরফান ভ্রু কুচকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা। দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এসব কি ধরনের ফাইজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো। একটু থেমে বলে, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতে। তোর ফুপি আমার খালামুনির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, এই জন্য তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইয়ানার বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গোটানো পেট থেকে টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বার্ড ফ্লাওয়ারকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল,
কথা ছিল চোখ উপড়ে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর। ফুপ্পির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত পেন্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলে, অন্তরার কান্নায় বরফের এক টুকরো পর্যন্ত গলল না। মায়েরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজ গলে যাচ্ছে। হাও। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানে, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো। নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে আর এ একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবুও হাসি লাগলো। মায়েরাকে নিয়ে কি পরিমাণ পজেসিভ হলে এমন করে। শুধু দুঃখ লাগলো সাহেলের জন্য। তবে আহামরি না, অন্যের বউয়ের দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর। তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছে করেছে। কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ার বিয়ে। তার আগের দিন এসব মায়েরার কাণ্ড মনে পড়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে, যার জন্য সাহেলের এই অবস্থা করলি তার খোঁজ খবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটি মিটি হেসে বলল, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আসে। ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলো, দেখলো শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মায়েরা আর ফাইজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফান মায়েরার কণ্ঠে এসব শুনে কেসে ওঠে। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, কেমন লাগলো? ফাইজ মায়েরার চান প্রাণ। আহা কি মধুর রাগ। ফাইজকে ছাড়া ঘুম আসছে না। তোর বইয়ের খেতেও। ইরফান রেগে বলে। শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান তাতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর, তোমার বাদরামি আমি ছুটাচ্ছি, ওয়েট। মায়েরা ইরফানের সব কাজিনরা মায়েরার ঘরে বসে গল্প করছিল। আর মায়েরার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মায়েরা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফাইজ ভেতরে ঢুকে শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনায়ের সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোয় মায়েরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে, চোর চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে জানলে সবাই তাকে কি ভাববে। যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাঁটিয়ে একটা চর মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফাইজের পেছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়। তার আগেই ফাইজ উল্টো ঘুরে ইনায়ের মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। মায়েরার চিৎকার শুনে মায়েরার ঘর থেকে বের হয়ে সব কাজিন রাতুল শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়েরার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুধু ডাইনিংয়ের লাইট জ্বালায় সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়েরার সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাদরামি স্টার্ট করছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে, রহমত কাকাকে জিজ্ঞেস করো কেউ এসেছে নাকি। শুদ্ধ হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল। ইনায়া ছাড়া আর কার কাছে আসবে। তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়। আমার এই মন সারাটি ক্ষণ তোমায় শুধু চাই। দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো হায়। জানো না তুমি তোমায় কত ভালোবাসি। তোমার টানে শুধু ফিরে ফিরে আসি। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে,
গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা, আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে। শুধু বাইরে থেকেই বলে, আরেক দিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত টেনে বলে। কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে। ফাইজ তোমার জান? মায়রা কথাটা শুনে তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে। ফাইজ তোমার প্রাণ? মায়রা ঢোক গিরে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে। টেল মি স্টুপিড। মায়রা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে। না 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 না। ইরফান মায়রার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় বলে। ফাইজ তোমার কি? মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে। ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর। ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়রা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মায়রার দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে। নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে। ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না? মায়রা কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে। আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে। বাট আমি তো তোমাকে খাওয়াবো। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের উপর পাশে লাফ দিয়ে যেতে চায়। তার আগে ইরফান মায়রার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মায়রা মিনমিন করে বলে। সরি সরি, আর করব না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বা হাতে মায়রাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে। খেতে পারছো না, খাওয়াতে হবে তোমাকে। মায়রা দুদিকে মাথা নাড়িয়ে বলে। পারছি পারছি। ইরফান মায়রার হাত দুটো তার বা হাতের মুঠোয় নিয়ে পিছিয়ে এনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে। মায়রা একটু ব্যথা পেল বোধ হয়। চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে। আমি তবুও খাওয়াবো। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়রার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়রার চোখ বন্ধ করে দেয়। মায়রার শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। মায়রা ছটফটিয়ে ওঠে। ইরফান দু হাতে মায়রাকে নিজের দিকে আরে একটু টেনে নেয়। পিছনে মায়রার হাতের বাঁধন শক্ত করে। মায়রা সময় নিয়ে শান্ত হয়। নিঃশ্বাস নেওয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে। স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা স্বস্তি নিঃশ্বাস ফেলার আগেই ইরফান ডান হাতে মায়রার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মায়রার ঠোঁট জোড়া ছেড়ে দেয় ইরফান। মায়রার চোখ বন্ধ। মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মায়রার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাবয়বে দৃষ্টি পুরায়। পেছনে রাখা মায়রার হাত ছেড়ে বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়রার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মায়রা কেঁপে ওঠে। বন্ধ চোখে মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে ক্ষীণ স্বরে বলে। চকোলেট খেয়েছিলে? মায়রা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মায়রার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠান্ডা গলায় বলে। ফার্স্ট চকোলেট ইজ মাই ফেভারিট। মায়রা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আরও খিচিয়ে নেয়। ইরফান মায়রাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে পড়ে। মায়রা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। ইটস ওকে, আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি। মায়রা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মায়রার গাল ধরে মাথা উঁচু করে মায়রার ঠোঁট জোড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়। সাথে গম্ভীর গলায় বলে। ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছো তো? কথা বলার জন্য এটা আস্ত রাখবো না, স্টুপিড। লাস্ট ওয়ার্ডটা থমকে বলে।
মায়েরা কেঁপে ওঠে। চোখ বুঝেই তার ঠোঁট জোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মায়রার হিজাব খুলতে নিলে মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে। দরজা খুলে দিন। ইরফান ভ্রু কুচকে বলে। ওয়াই? আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোর রুম হয়ে গিয়েছে। সাথে সাথে মায়রা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে। কেন, তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে। এখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়রা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মায়রার হিজাব টান মেরে খুলে দেয়। মায়রা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে। এটা খুললেন কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে। স্টুপিড, সারা রাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান হাতের হিজাব বেডের উপর ছুঁড়ে ফেলে। মায়রার মাথার পেছনে হাত দিয়ে শক্ত খোপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। কিছু চুল কাঁধে পেরিয়ে সামনে হেরে আসে। ইরফান তার দু হাতের আঁচড়ায় মায়রার দুগাল নিয়ে মৃদু স্বরে বলে। I don't like you, because you are a little and stupid girl. মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার মুখাভয়বে দৃষ্টি বোলায়। অতপর মায়রার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের ওপর পা তুলে গম্ভীর গলায় বলে। ঘুমাও। মায়রা ইরফানের দিকে পিট পিট করে তাকায়। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসল। বহু কাজ বাকি। মায়রা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়া শুদ্ধ ভাইয়াকে যেমন জোতা ছুঁড়ে মেরেছিল, মায়রার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জোতা ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে। বিড়বিড় করলো। খুবই শ্লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়রার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে। তোমার কি পেট ভরেনি? আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়েই দাঁড়িয়ে যায়। মায়রা ঢোক গিলে দ্রুত বেডের ওপর কোনায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশে বেডে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে। মেঝেতে ঘুমাতে চাইছো? মায়রা কিছু বলল না। সেই কোনাতেই পিঠ ফিরিয়ে খাপটি মেরে পড়ে থাকলো। ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মায়রার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুইয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান বাঁ হাত মায়রার পেটে রেখে ডান হাতে মায়রার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে। জ্বালিও না আমায়। অ্যাগেইন চকোলেট খাওয়া স্টার্ট করলে সারা রাতেও পেট ভরবে না আমার। মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান তার গাল থেকে সরিয়ে দিতে চায় হাত, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনে গলায় বলে। আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর। ওকে। মায়রা ভাবলো ইরফান তাকে ছেড়ে দেবে, কিন্তু ইরফান শুধু মায়রার গা ছাড়লো। পেট থেকে হাত সরালো না। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মায়রা আবারও মৃদু স্বরে বলে। ছাড়ুন। ইরফান ছেড়ে দিল মায়রাকে। মায়রা উল্টো ঘুরে চুপ করে চোখ বুঝল, আর নড়ল না একটুও। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। ইনায়া তার দুহাতে ফাইজের হাত তার মুখ থেকে সরাতে চায় করে, মানে তার মুখ চেপে বলছে, কথা বলছো না কেন? এই লোকটাকে কি বলা উচিত? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ার মুখ থেকে হাত সরিয়ে বলে। ওহ সরি। ইনায়া হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে। আপনার প্রবলেম কি? এত রাত্রে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে। একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখে ইনায়া চুপসে যায়, মিনমিন করে বলে। আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনায়া কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে। এই মেয়ে, এই আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ছটপট করে মরি। ইনায়া ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে। এই জন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো।
ফাইজ ইনায়ার গাল চেপে বলে, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনায়া ফাইজের হাত সরিয়ে দেয় তার গা থেকে, আমটা আমটা করে বলে, কেউ পিছনে পড়েনি, আমার কাজিন রাতুল ভাই ফান করেছে। ফাইজ টপটা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনায়া ফাইজের দিকে চেয়ে আবারও বলে, আর মায়েরা আপনার এক্স সেজে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়। হোয়াট? ইনায়া ঢোক গেল। ফাইজ দুহাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে, শালা বউটাও ওদের সাথেই গিয়ে যোগ দিয়েছে। ইনায়ার দিকে এগিয়ে সে দাঁতের দাঁত চেপে বলে, তোমার একটুও মায়া নেই? আমি যে ছটপট করি তুমি মজা নাও। কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনায়া মাথা নিচু করে নখ খুঁড়ছে। ফাইজ আফসোসের সুরে বলে, সবগুলোই শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মায়েরাকে উল্টাপাল্টা বলছেন কেন? আমি কিন্তু ভাইয়াকে বলে দিব। ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ার দিকে, কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফাইজ মৃদু স্বরে বলে, যাব না। মানে? ফাইজ ইনায়ার দিকে দুপা এগিয়ে সে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ের করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একবারে তোমাকে বিয়ে করে সাথে নিয়েই যাব। কথাটা বলে ইনায়ের হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনায়া চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফাইজ পিছু ফিরে ইনায়ার দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ফাইজ গম্ভীর গলায় বলে, এ জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক করব সেটা ভেবেই কুল পাই না। ইনায়া ঢোক গিলে। ফাইজ ইনায়ার হাত ছেড়ে ইনায়ার বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ইনায়া চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার বাড়ি যান। ফাইজ পাত্তা দিল না, মৃদু স্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনায়া বোকা চোখে চেয়ে থেকে ফাইজের দিকে এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনে ফাইজ মাথা কাত করে ইনায়ার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়া ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফাইজ মৃদু হেসে বলে, তবে চলো লিটল কুইন, আজকেই বিয়ে করে নিই। ইনায়া ভ্রু কুচকে বলে, আপনি কি পাগল? ফাইজ ডান হাত প্যান্টের পকেটে রেখে ইনায়ের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল মানিয়ে বলছো পাগল কি না? হাউ ফানি। এরপর ইনায়ের হাত টেনে বলে, আসো তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনায়া ফাইজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফাইজ ভাবলেশীনভাবে বলে। ওকে ফার্স্ট। ইনায়া থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসতো। ইনায়াকে আর জ্বালানো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়ল। ইনায়া কপাল চাপড়ানো। এমন হবে জানলে মায়েরাকে জীবনও এসব ফাজলামি করতে দিত না। ইনায়া একটা চেয়ারে বসে পড়ে। অসহায় মুখ করে রেখেছে। বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার, বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়ে কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ফাইজ নিজেও ঘন্টা একের মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বোলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করল। ইনায়া ঘুমের ঘরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেড়ে শুইয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মায়েরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়েরার দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কোল বালিশ আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মায়েরাকে সরায়নি। মায়েরা ঘুমের ঘরে ইরফানের পুরো দুপায়ের ওপর উঠে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। বিড়বিড় করল, স্টুপিড বাঁদর, সারাদিন বাদরামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান এবারেও মায়েরাকে সরালো না। মায়েরা নড়ে চড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়।
ইরফান দ্রুত ডান হাতে মায়রার কোমর টেনে ধরে, রেগে বলে। স্টুপিড, কি প্রবলেম? মায়রার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দুহাতে মায়রাকে চেপে মায়রার দুপাতার দুপায়ের মাঝে রেখে শুয়ে পড়ল। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়, কল হলো না। মায়রাকে জড়িয়ে গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়রা ঘুমের মাঝেই হালকা কেঁপে ওঠে। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়রাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ভ্রু কুচকে বলে। ওয়াই? ফাইজ অসহায় কণ্ঠে বলে। আরে আয় রে ভাই, তারপর বলছি। ইরফান মায়রার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে। পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে। থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মায়ের পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে। তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বাঁ হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে। এক্সাইটমেন্ট, আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে। ফাজলামো করছিস? তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে। যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস, সে তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। এসব খবর রাখিস না? ইরফান রেগে বলে। ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল। তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে। তোর তো কপাল পড়লো বেচারির, আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে। ওর এসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনল কেন সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে। এত বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারি না, আরেকটা আমদানি করলি তুই। এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসতো। ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে। ফাইজ? ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাখতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে। আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ের জোরে ধাক্কা দিয়ে রেগে বলে। বের হয় এখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে। আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে। ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে। বাল ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলল। এত রাতে এখানে কেন এসেছিস? ফাইজ অসহায় মুখ করে বলল। আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল। রাত বিরাতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন? থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে। তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাওয়ার পাত্রী নয়। সে তোর কোন কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে। আজকে ইনাকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যাচারটা নিয়ে চালিয়েছে আমার উপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফাইজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনই মনে হলো। ওই স্টুপিডের বাদরামোর ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে। এসব আমাকে বলছিস কেন? ফাইজ অবাক হয়ে বলে। উমা, তোর বউ, তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল। তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই। শুদ্ধর জ্বালায় বাঁচি না, তোর বউটা অ্যাড হচ্ছে। জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় পুপির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় চেয়ে যায়। কিন্তু বিয়ের আয়োজন সব শেষ। হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল ইরফানের পেছনে কেন রাখতে গেল, আগেই নিষেধ করেছিল। রক্তেরা এবার বোঝ ঠেলা।
সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটি স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আসতে আসতে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আম্মু গেলাম। ফারার আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে, সাবধানে থাকবি, সবসময় বাবার সাথে থাকবি। বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুধু বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারার জন্য। মূলত ফাইজের সাথে সে আর ফারা যাবে। পেছনে আরও 4টে গাড়ি, যেখানে ফাইজদের সব আত্মীয় স্বজন উঠেছে। শুদ্ধ যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাকে দেখে তার চেয়ে 1000 গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরো। ফারা শুদ্ধর সামনে দাঁড়িয়ে পড়ে, শুদ্ধ ভাই আমার ফোন দাও। গতকাল রাতে শুদ্ধর কাছে ফারাহের ফোন রয়ে গিয়েছে, সেটাই চাইছে ফারা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুচকে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে একটু ঝুঁকে পড়ে। ফারহা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব, ওকে বেবি? ফারা হঠাৎই ডেকে ওঠে। আব্বু। শুধু থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা মিটিমিটি হাসছে। পেছনের গাড়ি থেকে ফারার বাবা নেমে এসে ফারাকে জিজ্ঞেস করে। ফারা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বখাটে ছেলে নজর দিচ্ছে আব্বু। শুধু হাঁ করে তাকায়। কত বড় ফাজিল, তাকে বকাটি বলছে। শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখলো, এরপর ফারার হাত ধরে বলে, শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারার বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারার ফোন বের করে দেয়। ফারা ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতো বাবার সাথে যায়। শুধু ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারার দিকে চেয়ে রইল। কি অবস্থা! তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে, এসব মানা যাচ্ছে না। ফারা পিছু ফিরে একবার তাকায়। শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারা মুখ বাঁকায়, শুধু ইচ্ছে করলো কানে ধরে উঠবোস করে বলতে, ফারহা বেবি, তুমি আমার পাশে বসো। এই দেখো, আমি জোকার সেরেছি তোমার জন্য। মনের কথা মনেই রইল, বলা আর হলো না। ফাইজেরা পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ের বাবা ফাইজের বাবার সাথে হাত মেলায়, কোলাকুলি করে। ফাইজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে। ফাইজের বাবার কথা সবাই হাসত। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করেছিলাম আপনার বেয়াইসাব হওয়ার। একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারেক নেওয়াজ। এরপর ফারাকে জিজ্ঞেস করে, কেমন আছো মামুনি? ফারা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে। সে ফারার শোকে শোকাহত। সারা রাস্তা ছটফট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেলেও দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করেছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে, দোষ আমিও বিয়ে করব? তোর বোন আমাকে চালাচ্ছে, আমার ভিতর বাহির সব জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে। ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারা ইনায়ার পাশে এসে বসেছে। ফারার আরও অনেক কাজিন এসেছে, তারাও ফারাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ার মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারা ইনায়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ের কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি? ইনায়া লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এই ট্রিট আপনাদের গো ইনায় ননদিনী, আর তোমার ভাইকে বলল আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথা সবাই হাসত। হঠাৎই মায়েরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ের রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আমাকে ছাড়া কেউ মজা করো না আপুরা। সবাই দরজায় তাকালে মায়েরাকে দেখে অবাক হয়। ইনায়া আর তার কাজিন মহল অবাক না হলেও ফারার কাজিনেরা ভীষণ অবাক হয় মায়েরাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখে মুগ্ধতা। মায়েরা কালো রঙের ফ্যাব্রিকে তৈরি, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারি কাজ করা। লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে, কিন্তু মায়েরা এটা জানে না। সে ভেবেছে তারেক নেওয়াজ সবার জন্য যখন কিনেছে তার জন্য এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য, সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা।
তবে মায়েরা সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে ইউনিক লেগেছে। সে তো তার শ্বশুর মশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শোনেনি। লেহেঙ্গার সাথেই ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জলজল করছে। ইনাকে সাজাতে বাড়িতেই কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মায়েরাও এই প্রথম এত সাজলো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই, তোমরা সবাই কারা? ফারা হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়রাকে। মায়েরা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলাবলি করে মায়রাকে নিয়ে। মেয়ে হয়েও তারা মায়রাকে তাদের কাছে একটা পুতুল পুতুল লাগলো। ফারার পাশে অপরিচিত একটি মুখ দেখে ফারা জিজ্ঞেস করে, মায়েরা, তোমার পাশে এটা কে? মায়রা হেসে বলে, ওর নাম সামিয়া, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে, আমাদের গ্রামেরই। ফারা ভ্রু কুচকে বলে, তোমার আম্মাজান কে? মায়েরা কিছু বলার আগেই ইনায়ার ফুপি ভেতরে এসে ফারাকে জিজ্ঞেস করে। ফারা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই। মায়েরা অসহায় মুখ করে ইনায়ার ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়ে অনেকক্ষণ ট্রাই করেছে খোপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসতো। সব ঘরেই মানুষ, তার ঘরটা ইরফানের কথা মতো সত্যি স্টোর রুমে পরিণত হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় জিনিসপত্র সবকিছু ওই ঘরেই রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকালে থেকে তো মায়েরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে। এরপর ক্রমশ সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার ওপরের পার্টের চেইন ফরফর করে খুলে যায়। মায়েরার কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো, শুধু ঝামেলা বাঁধছে। বিরক্ত রাখলো। খোপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেইন লাগিয়ে তারপর খোপা করবে। ভাবনা এই, সেই অনুযায়ী দু হাতে পেছনে দিয়ে চেইন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝে কেউ খট করে দরজা খুলল। মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মায়েরা পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মায়েরা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মায়েরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে চোখ কিনল। ইরফান মায়েরার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তার পছন্দ করে লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। ধীর পায়ে মায়েরার দিকে এগিয়ে আসতে মায়েরা ঢোক গিরে মিনমিন করে বলে, একটা আপুকে ডেকে দিবেন প্লিজ। ইরফান বোধ হয় শুনল না। মায়েরার দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়েরা স্বভাবস্বরূপ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়িয়ে মায়েরার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে। কোথায় ছিলে এতক্ষণ? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মায়েরার পেছনের চেন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন জলজল করছে। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে ইরফান শুকনো ঠকিল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝলো না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পেছন দিকে চেয়ে আছে। ভাবনার রেখে বলে, একটা আপুকে ডেকে দিবেন। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার মুখপানে তাকায়। আরেকটু মায়েরার দিকে চেপে বা হাত পিছিয়ে নিয়ে গিয়ে খোলা চেইনের ভাঁজে হাত গলিয়ে দিলে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়েরার পিঠের তিলটার উপর বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। ইরফান মায়েরার মুখাবয়বে দৃষ্টি বোঝায়। ডাগর ডাগর চোখ দুটো, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। ইরফানের নিজেকে কেমন অস্বাভাবিক লাগলো। তার ডান হাত মায়েরার গালে ডুবিয়ে দেয়। হাতের বুড়ো আঙুল মায়েরার ঠোঁট জোড়ার উপর রাখে। মায়েরা চোখ নামিয়ে নিয়ে বারবার ঠকিয়েছে। ইরফান জিভ দিয়ে তার কালচে পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছ কেন স্টুপিড? ইরফানের বয়স টোনে মায়েরার শরীর যেন আরও অসাড় হয়ে আসত। মায়েরা ঢোক গিলে দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মায়েরা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে, কিসের প্রলেপ দিয়েছো এখানে?
আমার চকোলেটের শেপ চেঞ্জ করে ফেলেছো কেন স্টুপিড? মায়েরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে। ছাড়ুন। ইরফান মায়েরা ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদু স্বরে বলে। এসব ওঠাও এখান থেকে। মায়েরা চোখ নামিয়ে রেখেছে, কাঁপা কণ্ঠে বলে। সরুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড়িয়ে বলে। স্টুপিড, এত সাজলে কেন? মায়েরার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মায়েরার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মায়েরা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান ডান হাত মায়েরার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মায়েরার মুখ উঁচু করে। মায়েরার চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে মায়েরাকে নিজের দিকে টেনে নেয়। মায়েরার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিরে। মায়েরা মিনমিন করে বলে। ছাড়ুন আমায়, আমি পানি খাবো। ইরফান মায়েরা ঠোঁট জোড়ায় আঙুল চালিয়ে গলা নামিয়ে বলে। ওয়েট, আগে এটা উঠিয়ে নেই। কথা বলে সাথে সাথেই মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা যেটুকু নিজের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকুও ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মায়েরাকে নিজের সাথে আগলে নেয়। মায়েরা ইরফানকে ছেড়ে ইরফান মায়েরার হাত দুটো বাঁ হাতে মুঠোয় নেয়। ডান হাত ঘাড়ের পিছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরও মায়েরা ছাড়া না পেয়ে ছটফটায়। ইরফান ভাবলেশীন। এক পর্যায়ে ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মায়েরার মুখ উঁচু করে মায়েরার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে। ডিফারেন্ট টেস্ট। মায়েরার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে। এটা উঠছে না কেন স্টুপিড? মায়েরা কিছু বলতে চায় তার আগে ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মায়েরা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে। অসভ্য লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না। ইরফান মায়েরাকে ছেড়ে আবারও তাকায় মায়েরার ঠোঁট জোড়ার পানে। যেমন ছিল তেমনই আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে। আমার পার্সোনাল চকোলেট কখন পাবো? এসব কি লাগিয়েছো স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মায়েরা দু হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে। আর না। ইরফান মায়েরার চোখের দিকে তাকায় বিরক্তি কণ্ঠে বলে। ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়েরার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মায়েরার কান্না পায়। কি শুরু করেছে এলো? ছটফট করে। ইরফান এবার মায়েরার লেহেঙ্গার পার্ট বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মায়েরা দু হাতে ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারে সামান্য পিছিয়ে যায়। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরার গাল চেপে দাঁত চেপে বলে। স্টুপিড, কি প্রবলেম? মায়েরার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়েরার গালে ভেজা অশ্রু দেখে মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরার কাঁধের দিকে চোখ পড়ে দেখলো অনেকটা নামানো। ঢোক গিলে মায়েরার মুখপানে তাকায়। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে মায়েরার জামা টেনে কাঁধ ঢেকে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে মায়েরার জামার চেন লাগিয়ে দেয়। এরপর দু হাতের আঁশ দেয় মায়েরার মুখ নিয়ে মৃদু স্বরে বলে। ডোন্ট ক্রাই, কিছু করছি না। কথাটা বলে দু হাতে মায়েরার ভেজা গাল মুছে দেয়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে। সরি। ইরফান অবাক হয় মায়েরার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মায়েরার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদু স্বরে বলে। ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে। ওকে। এরপর মায়েরাকে ছেড়ে দেয়। তাওয়াল নিয়ে মায়েরার মুখের উপর ছুঁড়ে মেরে বলে। শাওয়ার দাও ফাস্ট। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিনি ফকিনি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু হাতে মায়েরাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করলো না। ইরফান মায়েরার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু আঁকে। হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মায়েরা ব্যথায় কমে ওঠে। ইরফান ছাড়লো না, এক চুলও ছাড়লো না। ওভাবেই কতক্ষণ যে ধরে রাখলো। মায়েরার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়লো না। ঝর্ণার পানির নিচে মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজন ফিরছে। মায়েরা ফুপিয়ে কাঁদে। ইরফান মায়েরার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না।
বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান শুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ। এরপর মায়রাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মায়রার মাথা নিচু করে দাঁড়িয়ে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মায়রার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করল। মায়রা ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছু বলল না। ভেজা গায়েই ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার থেকে মায়রার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মায়রার দিকে। মায়রা হঠাৎই রেগে ইরফানের ওপর হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অশুভ লোক, আমায় ছিঁড়ে খেতে চান? আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মায়রাকে আটকালো না। মায়রার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গার্ল। মায়রা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকে ফুপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে বা হাতে জড়িয়ে ডান হাতে তাওয়াল তুলে নিয়ে মায়রার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মায়রার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মায়রা দ্রুত ইরফানের দিকে সরে দূরে দাঁড়িয়ে বলে, কি করছেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, চেঞ্জ করিয়ে দিচ্ছি, কাম। মায়রা দু হাতে চোখ মুছে মিনমিনে গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজ হাতে চেঞ্জ করিয়ে দিব। কথাটা বলে মায়রার জামা মায়রার মাথার উপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা খুব অল্প সময়েই চেঞ্জ করে চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মায়রার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মায়রা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মায়রার মাথায় তাওয়াল প্যাঁচানো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরফান মায়রার মাথায় প্যাঁচানো তাওয়াল টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মায়রার মুখ দু হাতের আজদায় নিয়ে সময় ব্যয় না করে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা কেঁপে ওঠে। দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকোলেট। এর উপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। এরপর মায়রাকে ছেড়ে টেবিলের উপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়রা চুপচাপ বেডের ওপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকির নির্বেশে সে বেরোবে না, তার চেয়ে ঘুমিয়ে নিক সেই ভালো। এই লোকের তো তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মায়রার থেকে ঠোঁট বাঁকিয়ে হাসত। বিয়ে বাড়িতে অনেকে ছেলেরা এসেছে যারা অলরেডি মায়রাকে কত হাজার বার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাই দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাসিম এসেছে। ওর বার্ড ফ্লাওয়ারকে আর একবার বারবিডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতেই মারপিট শুরু করতো, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বার্ড ফ্লাওয়ার ঘরে থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলে, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বলে। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতর পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল, আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটাল, মা আছে সেখানে। তার মাই তাকে জোর করে পাঠানো এখানে। কেউ ইনায়ার বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে বলে, এর নাম যেন কি? মিশকা তার ছেলের দিকে চেয়ে বলে, মিরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরেই চোখ পড়ে ফারাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাকে জ্বালানো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিষ্কার করে দিয়ে কিছু না বলে ফারার দিকে এগিয়ে যায়।
ফারা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়েই ফারার হাত টেনে ধরে। ফারা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারা? ফারা বেঝা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো, ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে, আমারও তো ছেলের মতো, ওকে আদর করছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারা বিরক্তি কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তুমি মিথ্যা বলতে একদম কাঁচা ফারা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামনে তার বাচ্চাকে ফারার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেরে দেয় ফারার দিকে। ফারা ছোট বাচ্চাটি তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারল না, বড় খুশি হলো। করে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুধু হেসে তাকিয়ে আছে ফারার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারা আর বাচ্চাটির অনেকগুলো পিক ওঠাতে ব্যস্ত হয়। ফারা রেগে বলে, কি করছো? শুধু হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে, এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারা মিশকার কোলে বাচ্চাটি দিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারার পিছু পিছু যায়। মিশকা হাসত। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারাকে দেখে মনে পড়ল। ফারা ইনায়ার ঘরে এসে দেখল মিশকা মেয়েটা ইনায়ার পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারা আপু, এসো, আমাদের মাঝে দুটো মিচকা, একজনকে ডাকলে আরেকজন শোনে, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ার মামাতো বোন মিশকা বলে ওঠে। মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ার ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, ফারার ভালো লাগলো না, যত যাই হোক দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারা মায়রাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ের ঘর থেকে বেরিয়েছে মায়রা, বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে, অথচ ঘন্টা পার হলো এখনও তো আসতো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমের সোফায় গায়ে নিয়ে চোখ বুঝে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারা এগিয়ে যাওয়ার আগেই একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারা ভ্রুকুচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেরে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামাবাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভ্রুকুচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসল না, বিরক্ত হলো। বিয়ে বাড়ির এত কাজ রে ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেইও তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে চাইল না, হাব ভাব ভালো না। কিছু না বলেই আবারও চোখ বসল। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেরে মেয়েটাকে এখনও তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল একটু দূরে ফারাকে দেখে। হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটল। অতপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুভ্র, এক গ্লাস ঠান্ডা শরবত খাও তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ের সাথে তার ভালো সম্পর্ক, এজন্য ইনায়ের বিয়েতে তার আশা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকেই চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটির শরবত বানাতে লেগে পড়েছে। ফারা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমা নওয়াজ ফারাকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারা মেয়েটির দিকে তাকালো, হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য।
শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই মেয়ে? রুমা নেওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারার দিকে এগিয়ে দেয়। ফারা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাকে দেখে বলে, ফারহা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারা চোখের পলকে শুদ্ধর বা পায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোয়। শুধু এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল, কি করলে এটা? কি ছিল মগে? ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে, সুন্দরীর হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারহা, পা জ্বলছে তো। ফারা পাত্তা দিল না, হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসতেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম হচ্ছিল। একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেড়ে শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই সামিয়া দাঁড়িয়ে একবার ফারার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল শুদ্ধর সাথে ফারার কি সম্পর্ক সেটা ভেবেই কেমন করে যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকেই চেয়ে আছে। শুধু মেকি হেসে ফারাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসল। চোখ মুখ কুচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারা অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারাকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারা, আর এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী। শুদ্ধর মা হেসে বলেন। ফারা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেঁষে আছে কেন বুঝল না? মায়েরা বলল মেয়েটা তার আম্মা জানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতামতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞেস করে, ও আপনার কে হয় আন্টি? ত্রিনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন। ফারা বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারার দিকে। ফারা ঢোক গেল কোনো রকমে বলে, ওনার বিয়ে। ত্রিনা বেগম কথার মাঝেই মৃদু হেসে বলে। ফারা কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে। ফারার সামিয়ার অনামিকা আঙ্গুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গেলে সামিয়াকে জিজ্ঞেস করে, আপু একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলে, জি আপু বলুন। ফারা চোখ বুঝে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এই আংটি কে দিয়েছে? সামিয়া হেসে জবাবে বলে, ত্রিনা আম্মাই দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারার শরীর অসাড় হয়ে আসে। মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া সেখানে আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা সেভাবে কাউকে না চেনায় শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারার পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেরে বসে ফোন স্ক্রল করছিল। ফারার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুধু ভ্রু কুচকে চায় ফারার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে, কাঁদছো কেন ফারা? কি হয়েছে? ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারা কান্না করো না, দেখো অনেক মানুষ। আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না থামাও। ফারা নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়।
শুদ্ধ কপাল চাপড়ালো, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দিও, তবু কান্না থামাও। এই বাড়িতে শুদ্ধর বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপরে বসে, পা মেরে বা পায়ের প্যান্ট উপরে তুলতে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেও পোড়াও, নিজেই কাঁদো। এত প্রেম কোনখানে রাখি আমি? ফারা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারার দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারা কি হয়েছে? ফারার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ফারা কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারা তো এভাবে কাঁদার মেয়ে নয়। বিচলিত হলো তার, ফারা এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না। এত দুঃখ থাকে না সে কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারা প্লিজ এভাবে কান্না করো না। কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টাপাল্টা ভাববে। ফারা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোনামোনা করে দুহাতে ফারার গাল আগড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাজে বেশি কষ্ট পেয়েছো? ওই মেয়েকে আমি চিনি না ফারা, বিলিভ মি, ও একদমই সুন্দরী নয়, আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছো? আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা? প্লিজ কান্না অফ করো। ফারাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদু স্বরে বলে, আমার ফারা প্লিজ কান্না থামাও, এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে, দুহাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সব সময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারা দুগাল মুছে দিয়ে বলে, কাঁদছো কেন এবার বলো? ফারার রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না, সে ফারার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে। শব্দ করে কাঁদে। শুদ্ধর বুকের বাঁ পাশে কেমন চিনচিন করলো। ফারার এই কান্নায় এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। দ্রুত ফারার সামনে হাঁটু মুড়ে বসে কমল স্বরে ডাকে, ফারা। ফারা দুহাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুদ্ধ ফারার মুখ জোর করে উঠিয়ে মৃদু স্বরে বলে, কেউ কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? আমার ফারা প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে কি অনেক বেশি কষ্ট পেয়েছো? কোন কাজ বলো, আমি আর করব না সে কাজ। একবার জাস্ট বলো আমাকে। ফারার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই ফারা, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে দুহাতে শুদ্ধর গলা জড়িয়ে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয়। শুধু এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারা এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। সেভাবে তপ্তা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারা শুদ্ধর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও, আমার শুধু কষ্ট দাও, একটুও ভালোবাসো না আমাকে। তুমি একটুও ভালো নয়। শুদ্ধ ফারার অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারাকে জড়িয়ে ধরল না, বরং নিজে থেকে ফারাকে ছাড়িয়ে নিয়ে দুহাতে ফারার গালে রেখে মৃদু স্বরে বলে, আর কাঁদবো না, কিন্তু তুমি শুধু ওই কারণে কাঁদছো না, আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারার রেগে শুদ্ধর হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতে বসা থেকে দাঁড়িয়ে যায়। শুধু দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারার হাত টেনে বলে, ফারহা বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের পর 1 সপ্তাহের মাঝেই আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারার গাল শক্ত হাতে চেপে বলে, এই জীব রাখবো না আর। একবার এসব ফালতু কথা বললে। বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলেছি আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ ফারার গাল ছেড়ে চোখ বুঝে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দুহাতে ফারার গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছো?
ফারা কিছু বলে না, নীরবে কেঁদে ভাষায় শুদ্ধ আবারও আদুরের স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাড়া বলো? না বললে শুধরাবো কি করে বলো তো? যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না। একবার শুধু বলো আমায়। ফারা কিছু বলল না। তার গালে রাখা শুদ্ধ দুহাত তার দু হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের দুহাতে মুখ মুছে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধর। কি হয়েছে ফারার সে তো বুঝতে পারছে না। মেয়েটা এবার জেদ বলছে না, মানে বলবেই না। এখন কি করবে সে? উফ, মাথা যন্ত্রণা শুরু হলো। এসব আর নেওয়া যায় না। মায়েরা ইরফানের ঘরের বেডের উপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখলো বিকেল 4টা বাজে। তার কান্না পাচ্ছে। সে কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ার বিয়ের জন্য, সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতে সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রীতা এসে ঘরে 1 প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে, ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটা ওই করুক, সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুঝে নেয়। দেখবেই না ওই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মায়েরা দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে 45 মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিড এখনো খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড খাওনি কেন? মায়েরা ঘাপটি মেরে চোখ বুঝে রইল। ইরফান মায়েরার হাত ধরে টেনে বসিয়ে দেয়, ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, কি প্রবলেম? মায়েরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি, আপনি জান তো অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায় এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে। ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মায়েরাকে বসিয়ে দেয়, দাঁতের দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও ফার্স্ট, আমাকে যেতে হবে। মায়েরা চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মায়েরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপিড চিৎকার করছো কেন? খেতে বলেছি আমি। মায়েরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়, একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই এম ভেরি হাংরি। কথাটা বলেই হাত ঘুরি খুলে টেবিলের উপর রাখলো। এরপর শার্টের বোতাম একে একে খুলতে রাখলো। মায়েরা পিট পিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলল, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না। ইরফান ভ্রু কুচকে মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। নো, মানুষ খাওয়ার জন্য সব করে ফেলতে হয়। মায়েরা অবাক হয়ে বলে, মানে আপনি কোন মানুষকে খাবেন? ইরফান গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলে, তোমাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, মানে? কথাটা বলে কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের উপর উঠে মায়েরাকে টেনে ঠাস করে শুইয়ে দেয়। মায়েরা চিৎপটাং হয়ে পড়ে যায়। দ্রুত উঠতে নিলে ইরফান মায়েরার উপর শুয়ে তার দুহাতে মায়েরার দুহাত চেপে ধরে বেডের সাথে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে, কান্না মাখা গলায় বলে, সরুন, আপনি কি ভারী ভর্তা হয়ে গেলাম আমি। ইরফান মায়েরার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড, তোমাকে খেতে দাও। শুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারার হাত ধরে টেনে আবারও ঘরের ভেতর আনে। এরপর দরজা আটকে দেয়। ফারা চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারার মুখ চেপে বলে, ফারহা, বাচ্চামি করবে না, কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলেই শুদ্ধ ফারার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারা শব্দ করে চেঁচামেচি করলো না, কিন্তু রেগে বলল, আমাকে নিয়ে আসলে কেন? শুদ্ধ ভ্রু কুচকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না ফারা, ফার্স্ট বলো। ফারা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই শুদ্ধর সামনে কিভাবে কাঁদল, আবার নিজে থেকে জড়িয়েও ধরেছে। ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। শুদ্ধ রেগে বলে, ফারহা,
আমি আর কত বলবো? কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার। ফারাহ ঢোক গিরে মাথা তুলে তাকায়। চোখের কোণে পানি, চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না, নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারার কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্যকে বিয়ে করতে চাই না ফারাহ, প্লিজ কান্না করো না। এভাবে কেউ কাঁদে? ফারার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্না মাখা গলায় বলে, তোমার তো এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না? তুমি সবসময় শুধু মিথ্যে বলো। শুধু অবাক হয়ে তাকায় ফারার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে বিস্ময় কণ্ঠে বলে। এসব উল্টাপাল্টা কথা তোমায় কে বলেছে ফারাহ? ফারা নাক টেনে বলে, ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে, ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে। আংটিও দিয়েছে সেই মেয়েকে। শুদ্ধ অবাক হয়, আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকলো। একটু ভাবলেই মনে পড়লো তার মা এই নামটি বলেছিল তাকে, সেই মেয়েটাকেই তার জন্য পছন্দ করেছে। কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে, অথচ তার মা তাকে একটাবার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো ফারার কথায়, ভাবনায় রেখে ফারার দিকে তাকালো। ফারা ভেজা গলায় শুদ্ধর বুকে দুহাতে ধাক্কা দিয়ে বলে, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দেব না শুদ্ধ ভাই।